রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলাদেশের গল্প। এই গল্পটা আমার একটা আর্টিকেল, এটা অনেকদিন থেকে আমার পড়ার ইচ্ছা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াণ দিবস 22শে শ্রাবণে উপলক্ষে এটা প্রথমত প্রকাশিত হয়েছিল। তো আমার দিন থেকে পড়ার ইচ্ছা, কিন্তু পড়া হচ্ছিল না। এখন আমি পড়বো আর রেকর্ড করে রাখবো যেন আমি ভবিষ্যতে শুনতে পারি ভবিষ্যতে। তো রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলাদেশ, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা দেখেছি। আমি আসলে জানতে চাই ব্যাপারটা কি। তো পিতৃ আদেশে রবীন্দ্রনাথ 19 শতকের শেষ পর্বে যখন জমিদারি কাজ তদারকের জন্য তৎকালীন পূর্ববঙ্গে, যেটা কিনা বর্তমান বাংলাদেশ, সেখানে এলেন, তখন সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের পুনর্জন্ম ঘটল। তার জন্ম ভারতের রাজধানী কলকাতায়। সেখান থেকে বাবার সঙ্গে গিয়েছেন উত্তর ভারতে, হিমালয়ে গিয়েছেন মেজ ভাইয়ের কর্মস্থল মধ্য দক্ষিণ ভারতে, আর ব্যারিস্টারি পড়তে লন্ডনে। যখন শিলাইদহ, শাহজাদপুর আর প্রতিশরে এলেন, পূর্ববঙ্গের পলিমাটি প্রধান নদী বিধৌত প্রকৃতি লালিত সহজ সরল মানুষের সংস্পর্শে রবীন্দ্র চেতনায় বিরাট বিশাল পরিবর্তন সাধিত হল। গঙ্গার তীরে জন্ম হলেও গঙ্গা জলের পবিত্রতায় আস্থা ছিল না তার, সেটা জানতাম না। শিলাইদহে এসে ভালোবাসলেন পদ্মাকে। পদ্মা তীরবর্তী মানুষদের অধিকাংশ সময় থাকতেন পদ্মায়, বোটে মানে নৌকায় থাকতেন আর কি। এই অকৃত্রিম ভালোবাসা তার সাহিত্যে, বিশেষত ছোট গল্প, কবিতা ও গান সৃষ্টিতে আমূল পরিবর্তন সঞ্চার করল। পদ্মায় বসবাস, পূর্ববঙ্গের প্রকৃতি লালিত মানুষের বৈশিষ্ট্য দর্শন ও এসবের প্রতি নিবিড় অনুরাগ তার সৃষ্টিতে, চিন্তায় আর জীবন দর্শনে সার্বিক পরিবর্তন সাধন করল। একালে ভ্রাতুষ্পুত্রী, যেটা ভ্রাতুষ্পুত্রী মানে কি, ইন্দিরা দেবীকে লেখা চিঠি ছিন্নপত্র এর লাইনে লাইনে এর প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। 20 শতকের শুরুর দিকে রবীন্দ্রনাথ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বীরভূমের শান্তিনিকেতনে অনেকটা সময় বের করা শুরু করলেন। পূর্ববঙ্গে আসা কমতে থাকলো, বাড়তে থাকলো শান্তিনিকেতনে বাসের সময়। কিন্তু তিনি ভুলতে পারেননি পদ্মা ও পূর্ববঙ্গের মানুষের আকর্ষণ। মাঝখানে অনেক দিন কেটে গেল, সে কথা পরে বলবো। তার আগে বলে নিই দীর্ঘকাল পরও পূর্ববঙ্গীয় অনুরাগের কথা। 1925 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আসার ব্যাপারটা ঘটলো 1926 ফেব্রুয়ারিতে। প্রথম কথা ছিল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, কিন্তু জনগণের দাবি মেটাতে আগমনকাল এগিয়ে এনে তাদেরও সমান সময় দিলেন। ঢাকা থেকে গেলেন ময়মনসিংহে, সেখান থেকে কুমিল্লা হয়ে আগরতলা, তারপর জনতার দাবিতে চাঁদপুর এবং সবশেষে নারায়ণগঞ্জ হয়ে ফিরে গেলেন। এর মধ্যে অনেক ভাষণ তিনি দিলেন। তা থেকে দুটি ভাষণের বক্তব্য এখানে উদ্ধৃত করব, যেখানে পূর্ববঙ্গ সম্বন্ধে তার সুনির্দিষ্ট, গুরুত্বপূর্ণ ও নিগুড় উপলব্ধির কথা আছে। 1926-এর 21 ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার অভয়াশ্রমের 3য় বার্ষিক অধিবেশনে তিনি বলেন, পূর্ববঙ্গের লোক নিষ্ঠাবান, দৃঢ় সংকল্প, সরলচিত্ত, তারা বুদ্ধির অহংকারে বিদ্রুপ করে বড় কথাকে তুচ্ছ করে না। তাই পূর্ববঙ্গ বাংলাদেশের অন্যতম কর্মক্ষেত্র। বাংলাদেশ বলতে তিনি যে বাংলা যে অঞ্চলটা ছিল, বঙ্গ অঞ্চলটা, সেটার কথা বুঝিয়েছেন। তখন তো বাংলাদেশ স্বাধীন হয়নি। তো এই পূর্ববঙ্গটাই বাংলাদেশ, আর এখানে যে বাংলাদেশ সেটা আসলে বাংলাদেশ না, সেটা আসলে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, বিহার, আমি যতটুকু জানি পুরো অঞ্চলটাকে বাংলাদেশ বলা হতো তখন। যার একটি রূপ অভয়াশ্রমে প্রত্যক্ষ করে তার মনে আশার অঙ্কুরোদ্গম হয়েছে। মানবদেহের হৃৎপিণ্ডের মতো এই প্রতিষ্ঠানগুলি দেশের মর্মস্থান, যেখান থেকে পল্লী সমূহে প্রাণ সঞ্চিত হবে। তাই তিনি একটু অভয়াশ্রম এটা বলেছিলেন। দ্বিতীয় বক্তৃতাটি করেন নারায়ণগঞ্জে 27 ফেব্রুয়ারি, সেখানকার ছাত্র সংঘ প্রদত্ত মানপত্রের উত্তরে। রবীন্দ্রনাথ বলেন, তিনি যখন শান্তিনিকেতনের বিদ্যালয় গড়ে তোলেন, তখন প্রথম দিকে সেখানকার অধিকাংশ ছাত্র ছিল পূর্ববঙ্গের। চরিত্রের দৃঢ়তা, কর্তব্যনিষ্ঠা ও সরলতা প্রভৃতি যে গুণগুলি থাকলে কর্ম সফল হয়, তাদের মধ্যে সেই গুণগুলি ছিল। এবারও নানা অনুষ্ঠান দেখে তার মনে হচ্ছে পূর্ববঙ্গ কর্মী সংগ্রহের স্থান। এরা যে কর্মে প্রবৃত্ত হবেন, নিষ্ঠা ও সরলতা দ্বারা তাতে সফলতা লাভ করবেন। তার বসলে এখানেই তিনি কর্মে প্রবৃত্ত হতেন। এখানকার ভূমি যেমন উর্বর, মানুষের চিন্তা শক্তিও তেমনই উর্বর, কিন্তু নতুন কর্মক্ষেত্রে প্রবিষ্ট হওয়ার শক্তি তার নেই। পশ্চিমবঙ্গের এক প্রান্তে বীরভূম তার কর্মক্ষেত্র, সেখানে ভূমি অনুর্বর, দারিদ্র ও ব্যতিক্লিষ্ট অধিবাসীদের মনও কতটা উদ্যমহীন। রবীন্দ্রনাথ এত প্রশংসা করেছে সেটা আমি জানতাম না। আচ্ছা, রবীন্দ্রনাথের পর্যবেক্ষণ শক্তির প্রগাঢ়তা ছিল অসাধারণ।
তার পূর্ববঙ্গ তথা বর্তমান বাংলাদেশ, যেটা যে বললাম পূর্ববঙ্গটাই বর্তমানে বাংলাদেশ, মানুষের ইতিবাচক বৈশিষ্ট্য সম্বন্ধে যে অভিব্যক্তি উপরে ব্যক্ত হয়েছে তার যথার্থতা প্রশ্নাতীত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে তিনি কি ওখানে সময় অনেক কি ভূমিকা ছিল, আমরা এরপর আবার পিছনে ফিরে দেখবো। সেটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 থেকে 11 সাল। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এদেশে শুরুতেই তাদের শোষণ নিরঙ্কুশ করার সাথে ডিভাইড অ্যান্ড রুল পলিসি পরিচালনা করে। এদেশের পথান্তরী সম্প্রদায়ের মধ্যে হিন্দু জনগোষ্ঠীকে প্রথমে তারা কাছে টেনে নিয়ে তাদের ফুলে পেঁপে ওঠার বন্দোবস্ত করে। ফলে এই সম্প্রদায় থেকেই একটি বৃহৎ আকারের জমিদার শ্রেণী, ধনাঢ্য শ্রেণী, প্রশাসনিক শ্রেণী ও মধ্যবিত্ত শ্রেণী গড়ে ওঠে। আসলে লেখাটা কিন্তু অনেক শুধু রবীন্দ্রনাথ নিয়ে না, ওই সময় এই বঙ্গ রিজিয়নটা কেমন ছিল এবং সেখানে যে অনেক হিন্দু জনগোষ্ঠী জমিদার ছিল, ধনাঢ্য ছিল, সেটা কীভাবে হচ্ছে সেটাও কিন্তু বোঝা গেল। শতাধিক কাল পরে 19 শতকের শেষের দিকে এই শ্রেণীর মধ্যে শাসকদের নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তি সংক্রান্ত বিরোধ তীব্র হয়ে উঠলে শাসক শক্তি বঙ্গভঙ্গের মাধ্যমে এক ধরনের সমাধানের পথ খোঁজে। দীর্ঘ ঔপনিবেশিক শাসন শোষণে অবহেলিত পশ্চাৎপদ মুসলিম প্রধান পূর্ববঙ্গ সমাজকে নিয়ে আলাদা প্রদেশ গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে শাসককুল তাদের পুরনো নতুন প্রেক্ষাপট রচনা করে। আমি ভাবছিলাম যে এই রিজিয়নটা কি কতটা মুসলিম প্রধান ছিল নাকি হিন্দু প্রধান ছিল, কারণ আমরা শুনি অনেক হিন্দুরা এখান থেকে পশ্চিমবঙ্গে চলে গিয়েছে। সো কিন্তু এই রিজিয়নটা মুসলিম প্রধানই ছিল। আচ্ছা, তারপর নতুন ব্রিটিশ নীতি কৌশলে দীর্ঘকালের বংশনাক্লিষ্ট অধিকাংশ মুসলমানের মধ্যে আশা সঞ্চার করানো হয়। বঙ্গভঙ্গের সিদ্ধান্ত এতদিনকার সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী একটি বড় অংশের স্বার্থে আঘাত করেছে। মানে হিন্দুরা এর বিরুদ্ধে ছিল, আর যারা কিনা এই অঞ্চলের মুসলিম তারা এর পক্ষে ছিল। সে সঙ্গে এও সত্য যে বঙ্গভঙ্গ খণ্ড বাংলার জনমানুষে প্রবলভাবে জাগিয়ে তুলেছিল অকৃত্রিম দেশাত্মবোধ। অনেকেই ভেবেছিল যে এভাবে দেশ ভেঙে গেলে কীভাবে হবে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে থেকে তিনি পূর্ববঙ্গের মুসলিম স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা ভুল। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে এক্সপ্রেশনটা কি। তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে শুরুতে যুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু তার মধ্যে মূলত তীব্র ছিল স্বাদেশিকতা চেতনা। আচ্ছা ঠিক আছে, স্বাদেশিকতা চেতনা একটা কারণ। তারপর দ্বিতীয়ত তিনি বঙ্গভঙ্গের বিরোধিতা করলেও এর বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন মাত্র কয়েক মাস। তাও আন্দোলনের মূল কার্যক্রম বর্জন নীতির প্রতি তিনি তীব্র অপছন্দ নিয়ে, অথচ আন্দোলন চলে 6 বছর ব্যাপী। তিনি কয়েক মাস ছিলেন তাও আন্দোলনের মূল কার্যক্রম বর্জন নীতির প্রতি তীব্র পছন্দ নিয়ে। বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905-এর 16 অক্টোবর। সরকার আগে থেকেই বিষয়টি ঘোষণা করলে এর বিরুদ্ধে যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়, তাতে 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে বিলাতি দ্রব্য বর্জন তথা বজ্রণ প্রস্তাব গৃহীত হয়ে দেশব্যাপী আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ এরূপ বয়কট বা বর্জনীতির মতো নেতিবাচকতা সমর্থক ছিলেন না। রবীন্দ্রনাথ এইসব বয়কটের পক্ষে ছিল না। তবে এ সময়ে শ্রাবণ আশ্বিন তিনি স্বাদেশিকতা উদ্বুদ্ধ হয়ে লিখেছেন অনেকগুলো দেশাত্মবোধক গান। আচ্ছা, তাহলে এই দেশাত্মবোধক গানগুলো এই সময়ে লেখা, যেমন বাংলার মাটি বাংলার জল ও আমার দেশের মাটি আমার সোনার বাংলা, তারপর আজ বাংলাদেশের হৃদয় হতে, এবার তোর মরা গাঙে বান এসেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, যে তোমায় ছাড়ুক ওদের বাঁধন যতই শক্ত হবে, বিথির বাঁধন কাটবে তুমি, বুক বেঁধে তুই দাঁড়ায় দেখি, আমি ভয় করবো না। এই গানগুলো, যে দেশাত্মবোধক গানগুলো এই সময় লেখা। এই গানগুলোর বৈশিষ্ট্য হলো এগুলো বাংলার নিজস্ব সুরে বাঁধা। এটা হচ্ছে বাউল, কীর্তন, রামপ্রসাদী, ভাটিয়ালি, শারীরিক গান প্রভৃতির সুর। সাধারণ মানুষের কাছে এর বাণী যেমন সহজে পৌঁছে, তেমনি এর সুরও সহজে তাদের মনে প্রবেশ করে। এই দেখুন, ঠিক এই গানগুলো কিন্তু শুনে মনে হয় অনেক কিছু গান যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমি জানতামও না, বা এগুলো যে বাংলাদেশ তৈরির অনেক আগে লেখা সেটাও জানতাম না। তারপরে এই সময় থেকেই দেশীয় সুরের প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টি নিবদ্ধ হয়। তাই এসব গানের মধ্যে দিয়ে দেশবাসীর মনে যেমন তিনি ভাবের জোয়ার বইয়ে দেন, তেমনি শক্তি চেতনারও বিপুল উজ্জীবন ঘটান। রবীন্দ্রনাথের কাছে বর্জন নীতির পরিবর্তে প্রথম থেকেই মনে হয় বাংলার প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে ঐক্য সাধন সবচেয়ে জরুরি।
সে কারণে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিনটিতে 16 অক্টোবর তারই প্রস্তাবে রাখি বন্ধন উৎসব পালিত হয়। আচ্ছা, 16 অক্টোবর তারপর রাখি বন্ধন পালিত হয়। তাতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি নিজে মসজিদে প্রবেশ করে ইমামের হাতে রাখি বেঁধে দেন। যেগুলো আমি জানতাম না কিছুই। বর্জন আন্দোলনে যে উন্মাদনা উন্মুক্ততায় প্রবল ওই চিঠির উপলব্ধি রবীন্দ্র মনকে অস্বস্তিতে ফেলে। মানে তিনি চাননি যেসব উন্মাদনা হোক, তিনি চেয়েছিলেন যে ঐক্য সাধন হোক। 1905 10 ডিসেম্বর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে লেখেন, উন্মাদনায় যোগ দিলে কিয়ৎ পরিমাণে লক্ষ্যভ্রষ্ট হইতে হয় এবং তাহার পরিণামে অবসাদ ভোগ করিতে হয়। আমি তাই ঠিক করিয়াছি যে অগ্নিকাণ্ডের আয়োজনে উন্মত্ত না হইয়া যতদিন আয়ু আছে আমার এই প্রদীপটিকে জ্বালিয়ে পথের ধারে বসিয়া থাকব। এভাবে তিনি আন্দোলন থেকে নিজেকে সরিয়ে ফেলেন। 6 থেকে 8 সালের মধ্যে তিনি অনেক প্রবন্ধ লেখেন। তার মধ্যে বেথি ও প্রতিকার 1907, পথ ও পাথে 1908, সমস্যা 1908 নামের 3টি প্রবন্ধ থেকে কিছু বক্তব্য উদ্ধৃত করব, যার থেকে রবীন্দ্রনাথের একালের মনোভঙ্গির মূল ভাবটি বোঝা সহজ হবে। এরপর এই প্রবন্ধে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের দমননীতির সমালোচনা করেন, কিন্তু পাশাপাশি বাঙালির ঐক্যের প্রসঙ্গে যা বলেন সেটি অতিশয় গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক। ঠিক আছে, তিনি বাঙালি ঐক্য সম্পর্কে কি বলেছেন দেখি। বেথি ও প্রতিকার প্রবন্ধে বলেন, ইংরেজ মুসলমানদের গোপনে হিন্দুর বিরুদ্ধে ইংরেজরা মুসলমানদের গোপনে হিন্দুর বিরুদ্ধে উচ্চারিত করছে। একথা যদি সত্যও হয় তবে ইংরেজদের এমন চোখসুদ্ধানি কার্যক্রমে রাগ করে লাভ নেই, বরং ভাবা দরকার ছিদ্র না জেনে শনি তো প্রবেশ করতে পারে না। তাই শনির চেয়ে ছিদ্র সম্বন্ধে বেশি সাবধান হওয়া দরকার। বলেন, হিন্দু মুসলমানের সম্বন্ধ নিয়ে আমাদের দেশে অনেকদিন ধরে চলে আসা একটা পাপ আছে। দুই সম্প্রদায়ের ভেতরকার কলুষতার একটি বঙ্গভঙ্গি কেন্দ্র করে এমন বিপক্ষ আকার দেখা না দিলে হিন্দু সমাজ একে স্বীকার করতোই না। বহুশত বছর পাশে পাশে থাকলেও প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী যে সম্বন্ধ মনুষ্যচরিত ধর্মবিহিত তা আমাদের মধ্যে হয়নি। এক ফরাসে হিন্দু মুসলমানের না বসা, মুসলমানের জন্য হুকার জল ফেলে দেওয়া, মুসলমানের প্রতি ঘৃণা প্রভৃতিকে তিনি পাপ হিসেবে দেখেছেন। আমাদের ভেতরকার এই পাপই ইংরেজদের শক্তি। ইংরেজরা চলে গেলেই দেশ যে আমাদের স্বদেশ হয়ে উঠবে তা নয়। আমরা মানুষ হিসেবে যদি এক না হতে পারি সেটা লজ্জা, সেটাও ধর্ম। পথ ও পাথে প্রবন্ধে বললেন, ইংরেজের প্রতি সর্বসাধনের বিদ্বেষী যে আমাদের ঐক্যবদ্ধ করে তুলবে তাও না। শাসকের অন্যায়ের বিরুদ্ধে দেশের মঙ্গল সাধনের জন্য ঐক্যের বিকল্প নেই। সেজন্য তিনি দেশের উচ্চ নিচ, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার মধ্যে হৃদয়ের যোগ সৃষ্টির আহ্বান জানান। সমস্যা প্রবন্ধে বলেন, হিন্দু মুসলমানের মধ্যকার অনৈক্যের দুর্বলতা দেশের কল্যাণ সাধনের অন্তরায়। তার ভাষায়, আমরা পরস্পরকে শ্রদ্ধা করি নাই, সহায়তা করি নাই, আমরা যে পরস্পরকে চিনিবার মাত্র চেষ্টা করি নাই, সেই ঔদাসীন্য অবজ্ঞা, সেই বিরোধ আমাদের একান্তই খুঁজাতে হবে। এটা না হলে ধর্মপীড়িত হবে, মনুষ্যত্ব সংকুচিত হবে। নির্ভীক নির্বাত বিপুল মনুষ্যত্বের অধিকারী হওয়ার জন্যই আমাদের পরস্পরকে ধর্মের বন্ধনে বাঁধতে হবে। ভারতবর্ষে যারা আছে আর যারা এসেছে সবাইকে নিয়েই সম্পূর্ণতা অর্জন করতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নিয়ে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে ধারণা প্রচলিত আছে তা যে কী পরিমাণ ফুলে ভরা তপরে বক্তব্য থেকে পরিষ্কার। তিনি মনে চেয়েছিলেন সবার মধ্যে একটা সংস্কার হোক, এবং তিনি এখানে হিন্দুদেরও সমালোচনা করেছিলেন। কারণ অনেকদিন একসাথে থাকার পরেও হিন্দুরা আসলে মুসলমানদের ঠিক মেনে নিতে পারেনি। বাংলাদেশ আন্দোলন, এবার সেই বাংলাদেশ প্রসঙ্গে আগেই বলেছি, জমিদারি কাজের সূত্রে এলেও পূর্ববঙ্গের স্পর্শে রবীন্দ্রনাথ এক ধরনের পুনর্জন্ম করেছিল। তার লেখার বিষয় চেতনায় এক বিশাল পরিবর্তন সাধিত হয়েছিল। রবীন্দ্রনাথ পূর্ণাঙ্গ হয়ে উঠেছিলেন। পূর্ববঙ্গ তথা বাংলাদেশে না এলে এই পূর্ণায়িত রবীন্দ্রনাথকে আমরা পেতাম না। এরপর 1967-70 কালে পূর্ব বাংলা যখন আলাদা দেশ হয়ে উঠল, তখন রবীন্দ্রনাথ আমাদের কাছে নতুনভাবে আবিষ্কৃত হতেন। আমাদের নতুন জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতিতে রবীন্দ্রনাথ ভিন্নরূপে আবির্ভূত হতেন। আমাদের ভাষার সংগ্রামে, শিক্ষা ও সংস্কৃতি সংগ্রামে, স্বাধিকারের সংগ্রামে, সর্বোপরি মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথ আমাদের আত্মার আত্মীয় হয়ে উঠলেন। আমাদের সংগ্রামশীল জীবনধারায় আমরা যে রবীন্দ্রনাথকে আবিষ্কার করলাম, তিনি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ থেকে আলাদা। পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ অনেক বেশি বিশেষ ধর্মীয় সূত্রে কথা। আমরা যে রবীন্দ্রনাথকে পেলাম তিনি অনেক বেশি মনুষ্য ধর্মের রবীন্দ্রনাথ।
এমনকি আমাদের জাতীয় সঙ্গীতের কথা যদি বলি তাহলেও পার্থক্য স্পষ্ট হবে। আমরা আমার জাতীয় সঙ্গীত যে সুরে গাই, যে সুরটা একান্ত হয় বাংলাদেশের, আর সুচিত্রা মিত্রের কণ্ঠে আমার সোনা বাংলা তার স্বরলিপি ভিন্ন। আমাদের সোনার বাংলার উপলব্ধি আর পশ্চিমবঙ্গের সোনার বাংলা এক না। এটা ওদের কাছে রবীন্দ্রনাথ যে কোনো একটা গানের মতো সাধারণ, আর আমাদের জাতীয় সঙ্গীতের বাণী সহ সমগ্র ভাবমণ্ডল আমাদের বাংলাদেশের পুরো জাতির আত্মিক অনুভূতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর আর পূর্ববঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর আলাদা। পূর্ববঙ্গে আমার রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি, মানে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি বিদ্রোহীভাবে পেয়েছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে পশ্চিমবঙ্গে অনেকটা ভগবান হিসেবে দেখা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এখানে একজন বিপ্লবী মানুষ হিসেবে আমরা ভাবতে চাই, যেভাবে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার লেখা, এগুলো আমরা ব্যবহার করেছি আমাদের জীবনে। তো শুধু রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশের গল্প অনেক কিছু জানতে পারলাম যেগুলো আগে জানতাম না। যদি আপনাদের মনে হয় কিছু ভুল আছে বা আপনার কিছু অ্যাড করতে চান, আপনারা কমেন্ট করতে পারেন।